আসসালামু আলাইকুম। আজকের এই লাইভ ক্লাসে যারা সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের ১২তম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ১২তম ক্লাসে আমরা আজকে ১১তম চ্যাপ্টারটি পড়ব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা চার্টার টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে অনুরোধ করছি আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইউপিএস, আইপিএস এবং এফইআর। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা পড়ব যেগুলো আমাদের আম দৈনন্দিন কাজে এবং আমাদের অফিস আদালতে কিংবা আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে? তাহলে যে চ্যাপ্টারটা আমরা পড়বো আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ হোম অ্যান্ড অফিস ইকুইপমেন্ট, অর্থাৎ আমরা বাসা এবং আমাদের অফিসের মধ্যে যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করি সেই ডিভাইসগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে প্রথম রয়েছে যে এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ মাল্টিমিডিয়া প্রজেক্টর, explain the principle of operation of SMPS with block and circuit diagram, explain the principle of operation of UPS and IPS with block diagram, explain the principle of operation of automatic voltage regulator by AVR। এই ৪টা-৫টা বিষয় নিয়ে তাহলে মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে, আর এদিকে রয়েছে এসএমপিএস, তারপরে রয়েছে আইপিএস, ইউপিএস, এরপরে রয়েছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই উপস্থাপনাটা সাজিয়েছি। ঠিক আছে? আমরা প্রথমেই চলে যাচ্ছি এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ মাল্টিমিডিয়া প্রজেক্টর। এই মাল্টিমিডিয়া প্রজেক্টর এই শব্দটার সাথে আমরা কিন্তু এখন বহুলভাবে পরিচিত। আমরা সবাই জানি যে প্রজেকশন মানে হচ্ছে প্রদর্শন করা, প্রজেকশন মানে প্রদর্শন করা, আর যেটা দিয়ে প্রজেকশন করা হয় সেটাকে আমরা বলি প্রজেক্টর। ডিফারেন্ট টাইপস প্রজেক্টর রয়েছে, যেমন স্লাইড প্রজেক্টর রয়েছে, ওভারহেড প্রজেক্টর রয়েছে, ফিল্ম প্রজেক্টর রয়েছে, ইত্যাদি বিভিন্ন নামে বিভিন্ন প্রজেক্টর রয়েছে। তবে এই প্রজেক্টরটাকে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর বলছি এজন্য যে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এটা যদি আমার পুরো প্রজেক্টরের একটা ব্লক ডায়াগ্রাম হয়, এই ব্লক ডায়াগ্রামে আমার এটা যদি ইনপুট হয়, এখানে কি লেখা আছে দেখো, পিসি অর ভিডিও ইন্টারফেসিং এন্ড প্রসেসিং ইউনিট। অর্থাৎ আমরা যে ইনপুট গুলো দেব, ইনপুট গুলো প্রসেস করার জন্য এখানে একটা প্রসেসিং ইউনিট রয়েছে। ইনপুট সিগন্যালটাকে প্রসেস করে সে প্রদর্শন করার উপযুক্ত করে সিগন্যালটাকে সার্কিটের অভ্যন্তরে প্রবেশ করতে দেবে। এখন প্রশ্ন হলো, আমরা যেহেতু এটাকে মাল্টিমিডিয়া বলেছি, তাহলে ডিফারেন্ট মিডিয়া বা ডিফারেন্ট মাধ্যম থেকে আমরা এখানে ইনপুট প্রয়োগ করতে পারবো। যেমন আমরা এস টাইপ এভি কানেক্টর, এ মানে অডিও ভিডিও, আর সি এ, ঠিক আছে, এভি কানেক্টর, দুই ধরনের কানেক্টর আমাদের সাধারণত মাল্টিমিডিয়া প্রজেক্টরের পেছনের সাইডে লাগানো থাকে। হ্যাঁ, আমাদের ভিসিআর, ভিডিও ক্যামেরা অথবা ডিভিডি বা ভিসিডি প্লেয়ার, এই তিন ধরনের মাল্টিমিডিয়া ডিভাইস থেকে যদি আমরা ইনপুটটা প্রয়োগ করতে চাই, তাহলে দু ধরনের কানেক্টর ব্যবহার করে আমরা এখানে ইনপুটটা প্রয়োগ করতে পারি। একটা এস টাইপ কানেক্টর আর একটা হচ্ছে আরসিএ কানেক্টর। ঠিক আছে? এটা দুটো কানেক্টর তোমরা আগে পড়েছো, ফার্স্ট ইয়ারে থাকতে কম্পোনেন্ট পড়তে গিয়ে হয়তো তোমরা পড়েছো। যারা বেসিক ইলেকট্রনিক্স বা ডিভাইস সার্কিট 1 ওখানে এই বিষয়গুলো রয়েছে। এরপরে তোমাদের যদি প্রয়োজন হয় হোয়াট ইজ এস টাইপ, হোয়াট ইজ আরসিএ, তোমরা নেটে সার্চ দিবে পেয়ে যাবে। এরপরে রয়েছে ভিজিএ, ভিডিও গ্রাফিক এরে। এটা হচ্ছে ফ্রম পিসি বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আমরা ইনপুট দিতে পারি। তাহলে ডিফারেন্ট মিডিয়া থেকে আমরা দেব। সেই ইনপুটে কি অডিও এবং ভিডিও ইনপুট অথবা ভিজিএ ইনপুট যেকোনো ধরনের হতে পারে। এবং প্রসেসিং করার পর সেটাকে কম্পোজিট ভিডিও সিগন্যালে রূপান্তর করে দেওয়া হচ্ছে কোথায় দেখেছো? একটা স্ক্রিনের মধ্যে। এটা একটা ট্রান্সপারেন্ট এলসিডি স্ক্রিন। কি স্ক্রিন? ট্রান্সপারেন্ট এলসিডি স্ক্রিন। এজন্যই ট্রান্সপারেন্ট, এর ভেতর দিয়ে যেন আলো আসা যাওয়া করতে পারে। এই এলসিডি স্ক্রিনের মধ্যে ইনপুটে প্রদত্ত যেই ছবিটা আমি দেব, সেটা এই প্রসেসিং ইউনিট কম্পোজিট সিগন্যালে তৈরি করে, ভিডিও সিগন্যাল তৈরি করে সেটা স্ক্রিনের মধ্যে দিলে এখানে একটা ছবি তৈরি হবে। কি তৈরি হবে? ছবি তৈরি হবে। আমরা যদি মাল্টিমিডিয়া প্রজেক্টরের অপর সাইড থেকে ভালো করে দেখি, তাহলে দেখব যে এখানে ছবিটা দেখা যাচ্ছে। ঠিক আছে? একটু গেল আমি কিভাবে ছবিটা তৈরি করলাম, অর্থাৎ ইনপুটকে প্রসেস করে আমি কিভাবে এলসিডি স্ক্রিনে ছবিটা আনলাম, প্রজেকশনের বিষয়টা আমি আসছি। এখন এই অংশের মধ্যে তুমি দেখো এখানে একটা মনিটর আছে। আমরা ইচ্ছা করলে ওখান থেকে মনিটরিং করতে পারি যে আমরা কি জিনিসটা যাচ্ছে, বা কম্পিউটার থেকে হোক বা যেখান থেকে হোক আমরা এটা একটা মনিটরিং করতে পারবো। এখানে একটা সুইচিং কন্ট্রোলিং আছে। আমরা ইচ্ছা করলে এই মনিটর থেকে সুইচিং কন্ট্রোল, অর্থাৎ এখানে আমার আবার প্রজেক্টরের গায়ে একটা সুইচিং অপারেশন থাকে, ওখানে একটা মনিটর থাকে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ওখান থেকে আমরা কি করতে পারি, আমরা কোন ইনপুটটাকে সিলেকশন দেব, কিভাবে তাকে সেটিং করব, তার অনেকগুলো অপশনস আছে। অপশনগুলো করার জন্য এখানে একটা সুইচিং কন্ট্রোল প্যানেল থাকে, ওখান থেকে আমরা সবকিছু তৈরি করতে পারবো। এরপরে দেখো এখানে একটা রয়ে গেছে কি, অডিও অ্যাম্পলিফায়ার, অর্থাৎ আমরা যদি এখানে সরাসরি, এরপরে এখানে আরেকটা ইনপুটের কথা যেমন বলা নেই, এইচডিএমআই, বর্তমানে এইচডিএমআই সংযুক্ত হয়েছে। এটা হয়তো চিত্রটা অনেক আগে ছিল, বইতে ছিল। সেখানে এইচডিএমআই বা হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া
যেটা ইনপুট রয়েছে সেই ইনপুটটা এখানে দেওয়া নেই, সেটাও থাকলে তাহলে আমরা এখানে অডিও অ্যাম্পলিফায়ার ওটা দিলে সরাসরি অডিও সিগন্যাল সহ আমার কম্পিউটার থেকে বা ভিডিও প্লেয়ার থেকে বা ডিভিডি থেকে চলে আসে। অডিও অ্যাম্পলিফায়ার দিলে ওখানে স্পিকার আছে, স্পিকারে আমি আমার ভিডিওর সাথে সাথে আমি সাউন্ডও পাবো। তাহলে আমরা সাউন্ড পেয়ে গেলাম, স্ক্রিনে ছবি তৈরি করলাম। এখন বিষয়টা হচ্ছে আমি কিভাবে সেটাকে পর্দায় ফেলবো, প্রজেকশন করব। প্রজেকশন করার জন্য মূল কাজটা হচ্ছে কি, এখানে একটা রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে। রিফ্লেক্টরের সামনে দেওয়া হয়েছে কি একটা হাই পাওয়ার লাইট, প্রায় তোমার এটা 2 কিলোওয়াট পর্যন্ত ড্র করে সেরকম একটা ফ্যান, সরি, লাইট দেওয়া হয়েছে। সেই লাইট থেকে হাই লুমেনের লাইটকে প্রজেক্ট করা হয়েছে একটা লেন্সের মাধ্যমে বা কন্ডেন্সার লেন্সের মাধ্যমে। কোথায়? এলসিডি স্ক্রিনের উপর। ওই এলসিডি স্ক্রিনে যে ছবিটা আছে সে লাইটের মাধ্যমে সেটাকে একটা লেন্স দিয়ে আমরা সরাসরি আমাদের সামনে রক্ষিত পর্দা বা দেওয়ালের মধ্যে আমরা ছবিটি তৈরি করতে পারবো বা তৈরি করা যায়। আমি স্বাভাবিকভাবে বলছি বোঝার জন্য, তোমরা খাতায় লেখার সময় ওটাকে আরেকটু গুছিয়ে লিখবে। ঠিক আছে? এখন এই যে লেন্স গুলো আছে, লেন্সের কাজ হলো লাইটটাকে কনসেন্ট্রেটেড করে ঠিক স্ক্রিন বরাবর যেন ফেলা হয়। ফেললে এই লাইটটার মাধ্যমে ছবিটা প্রজেক্টেড হবে কোথায়? সামনে রক্ষিত স্ক্রিনে। এখন এই লেন্সটাকে অ্যাডজাস্ট করে ছবিটাকে বড় করা যাবে, ছোট করা যাবে এবং কন্ট্রোলিং ইউনিট থেকে ছবিটা একটা ভিজুয়াল সাইজটা বিভিন্ন সাইজগুলোকে নিয়ন্ত্রণ করে আমার আঁকা বাঁকা যেভাবে থাকুক ওই সাইজটা নিয়ন্ত্রণ করে সুন্দর রূপে ওই ছবিটাকে প্রজেক্টরের মাধ্যমে সামনের স্ক্রিনে বা দেওয়ালে তৈরি করা যাবে। এখন আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, একটা মাল্টিমিডিয়া প্রজেক্টরের ভেতর একটা ছোট্ট ফ্যান থাকে। এই ফ্যানের কাজ হচ্ছে এক্সজস্ট করা। কি এক্সজস্ট করবে? হিট বা টেম্পারেচার এক্সজস্ট করবে। কেন এক্সজস্ট করবে? যখন এই হাই পাওয়ার ল্যাম্পটি প্রজ্বলিত হয় তখন এখানে প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। ঠিক আছে? ওই তাপ তৈরি হওয়ার কারণে যদি এই ফ্যানটা না ঘুরে বা ব্যবহার করা না হয়, ভেতরে হিট কনসেন্ট্রেটেড হয়ে ডিভাইসগুলো নষ্ট হয়ে যাবে। তাই এখানে একটা এক্সজস্ট ফ্যানের মাধ্যমে, এই কুলিং ফ্যান বলে এটাকে, আমাদের ভেতর থেকে গরম বাতাসটাকে বের করে নেওয়া হবে। ঠিক আছে? এই হচ্ছে মূলত একটা মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্লক ডায়াগ্রাম ও তার অপারেশন, যে কিভাবে ইনপুটের প্রদত্ত বিভিন্ন ভিডিও বা ভিজিএ সিগন্যাল গুলো বা কম্পিউটার থেকে প্রাপ্ত যে ভিজিএ সিগন্যাল এগুলোকে আমরা সরাসরি বড় করে আমাদের রুমের মধ্যে স্ক্রিনে কিংবা দেওয়ালের মধ্যে ফেলে বড় আকারে প্রদর্শন করা যেতে পারে। এবং এই মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে বর্তমানে কিন্তু আমাদের যেই বলা হচ্ছে যে হোম থিয়েটার বা ইত্যাদি, যেমন আমাদের ক্লাসরুম গুলো আমরা এখন সজ্জিত করতেছি, আমরা এই মাল্টিমিডিয়া প্রজেক্টর বা অফিসের মধ্যে কোনো একটা ডিসপ্লে করার জন্য বা কোনো একটা মার্কেটিং সাইট অপারেশন করার জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর গুলো কিন্তু আমরা এখন অফিসের মধ্যে ব্যবহার করছি। এটার পুরো বর্ণনাটা এখানে দেওয়া আছে, যে স্ক্রিনটা এলসিডি স্ক্রিন যেভাবে কাজ করে পুরোটা তোমরা এখান থেকে, আমার বক্তব্য তো আছেই, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং তার অপারেশনটা অনেকটা জেনে গেলাম। এরপরে আমাদের হাতে রয়েছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। সুইচ মোড পাওয়ার সাপ্লাই একটা অত্যন্ত কার্যকরী পাওয়ার সাপ্লাই, যেখানে খুব ছোট ছোট ট্রান্সফরমার দিয়ে আমরা হাই পাওয়ার ভোল্টেজ জেনারেট করতে পারি। এরকম একটা উদাহরণ যদি তোমাদেরকে বলতে হয়, তাহলে আমরা বলতে পারি যে ছোট ছোট পাওয়ার সাপ্লাই গুলো আমরা এখন বিভিন্নভাবে ব্যবহার করছি, বা কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাইটা আছে সেখানে কিন্তু হাই অ্যাম্পিয়ারের 12 ভোল্ট 5 ভোল্টের সাপ্লাই রয়েছে। আমাদের ল্যাপটপের সাপ্লাই ইউনিট গুলো রয়েছে, এগুলো কিন্তু সবগুলো এখন এসএমপিএস দিয়ে তৈরি। কিন্তু একসময় যখন এসএমপিএস ছিল না তখন আমাদের বড় বড় ট্রান্সফরমার ব্যবহার করে আমাদেরকে পাওয়ার সাপ্লাই গুলো তৈরি করতে হতো। তাহলে যে এসএমপিএসটা আমরা আজকে পড়বো, এটার সাথে হয়তো আমরা অনেকে পরিচিত। এখানে ৪ টা অংশ দেওয়া হয়েছে: সুইচিং রেগুলেটর, রেফারেন্স ও বায়াস সাপ্লাই, স্টিয়ারিং বা পরিচালনাকারী লজিক, পালস ওয়াইড মডুলেটর। ঠিক আছে? মূলত এই এসএমপিএস এর কাজটা যদি আমাকে প্রথম বলতে হয়, এখানে প্রথম অংশটা হচ্ছে রেকটিফায়ার। প্রথম অংশটা হচ্ছে রেকটিফায়ার। এই রেকটিফায়ারের মধ্যে দেখো সরাসরি আমাদের লাইন ভোল্টেজ ২২০ ভোল্টের এসি ভোল্টেজটাকে ইন করে দেওয়া হয়েছে। এই রেকটিফায়ারটা একটা ব্রিজ রেকটিফায়ার। এখানে D1, D2 আছে, D3 আছে, D4 আছে। তো রেকটিফায়ারের কাজ আমরা এখানে পড়তে যাব না, তবে আমরা একটু বুঝবো যে ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে আমরা যে এসি 220 ভোল্টেজটা আছে, সরাসরি 220 এসি ভোল্টেজটাকে আমরা কি করেছি দেখো, ডিসি তে পরিণত করে C1 এবং C2 এর মাধ্যমে সেটাকে রেকটিফাই করে এখানে একটা এনপিএন, এখানে একটা পিএনপি ট্রানজিস্টরের মধ্যে এপ্লাই করেছি। এখানে দেখো এটা অংশ হচ্ছে নেগেটিভ টার্মিনাল সাপ্লাই, আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তার এই ব্রিজ রেকটিফায়ারের আউটপুটের পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে এটা একটা কি হলো? ফিল্টার সার্কিট। ক্যাপাসিটর, ডবল ক্যাপাসিটর ফিল্টার দিয়ে এটাকে দেওয়া হয়েছে একটা এনপিএন ট্রানজিস্টরের এমিটারে, আর এটাকে দেওয়া হয়েছে একটা এনপিএন ট্রানজিস্টরের কালেক্টরে। ঠিক আছে? এই দুটো হচ্ছে সুইচিং ট্রানজিস্টর, এই দুটো হচ্ছে সুইচিং ট্রানজিস্টর। এখন এই ডিসিটা তো হাই ভোল্টেজ ডিসি,
এই হাই ভোল্টেজ ডিসি কে আমরা এখন সুইচিং করব। কি করব? ছোট, ছোট পালসে পরিণত করে আমরা এটাকে সুইচ মোড পাওয়ার সাপ্লাই অপারেশনে নিয়ে যাব। সেই কাজটা আমরা কিভাবে করছি দেখো। এখানে একটা রেফারেন্স বায়াস এন্ড সাপ্লাই ভোল্টেজের জন্য সরাসরি এসি থেকে রেকটিফায়ার দিয়ে বা পুরো সাপ্লাই ইউনিট দিয়ে এখান থেকে একটা সুইচিং পাওয়ার সাপ্লাই কোথায় দেওয়া হয়েছে দেখো। সুইচিং পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দেওয়া হয়েছে আমার পালস ওয়াইড মডুলেটর এবং স্টিয়ারিং লজিককে অপারেশনে নেওয়ার জন্য, এই দুটোকে নেওয়ার জন্য এখানে একটা পাওয়ার সাপ্লাই থেকে সাপ্লাই সংযুক্ত করা হয়েছে। একটা হচ্ছে আমি আমার লোডকে অপারেশন করব, আর এটা হচ্ছে আমার এই পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে, ইউনিটের ভেতরে যে সার্কিট গুলো রয়েছে সেই সার্কিটকে অপারেশন করার জন্য তো আমার একটা লো ভোল্টেজ পাওয়ার সাপ্লাই লাগবে। এটা দিয়ে সেই পাওয়ার সাপ্লাইটা তৈরি করা হয়েছে, তৈরি করে পালস ওয়াইড মডুলেটর এবং স্টিয়ারিং লজিক, যেটাকে আমরা পরিচালনাকারী লজিক বলেছি, এই স্টিয়ারিং লজিক দিয়ে এই দুটো ট্রানজিস্টরকে পরিচালনা করা হবে। ঠিক আছে? আর পালস ওয়াইড মডুলেটর সম্পর্কে আমাদের জানা হচ্ছে একটা ডিসি কে আমরা যদি লো পাওয়ার ডিসি কে যদি আমরা পালসে পরিণত করি, পালসে পরিণত করলে সেটা ছোট ছোট পালসে পরিণত হবে, সেটা 20 কিলো হার্টজের উপরে 60 কিলো হার্টজ হতে পারে বা 50 কিলো হার্টজের পালস হতে পারে। এখন এই পালস ওয়াইড মডুলেটরে আমরা কি করেছি, এখানে আউটপুট থেকে একটা ভোল্টেজকে নিয়ে পালস ওয়াইড মডুলেটর ইনপুটে দিয়েছি। ঠিক আছে? এরপরে এখানে একটা ভি আউট লেখা আছে, এটা হবে ভি সেট। এখানে একটা ভি সেট বা সেটিং ভোল্টেজ বা রেফারেন্স ভোল্টেজ এখানে দেওয়া আছে। এই ভোল্টেজ দুটো যখন আমরা এখানে দিয়েছি, এই দুটোর সাথে তুলনা করে পালস ওয়াইড মডুলেটর তার পালস যে তৈরি করবে সেই পালসের ডিউরেশনটাকে নিয়ন্ত্রণ করবে। কেন নিয়ন্ত্রণ করবে সেটা আমরা একটু পরে আসছি। এই পালসটাকে নিয়ন্ত্রণ করে স্টিয়ারিং লজিকের মাধ্যমে সে দুটো ট্রানজিস্টরকে পর্যায়ক্রমে অপারেশন নিয়ে যাবে। অপারেশনে নিয়ে গেলে আমার এখানে পালস তৈরি হবে। কি তৈরি হবে? পালস তৈরি হবে। কিভাবে? স্টিয়ারিং লজিক ট্রানজিস্টরকে ড্রাইভ করবে। স্টিয়ারিং লজিক থেকে আসছে লো পাওয়ার সিগন্যাল, আর সেই লো পাওয়ার সিগন্যালকে আমরা যখন এই ট্রানজিস্টরকে ড্রাইভ করব, ড্রাইভ করলে কি হবে? এখান থেকে হাই পাওয়ার ভোল্টেজটা ট্রান্সফরমারে প্রাইমারিতে যাবে। প্রাইমারিতে যখন যাবে সেই ভোল্টেজটা অটোমেটিক্যালি সেকেন্ডারিতে ইনডিউসড হবে। সেকেন্ডারিতে ইনডিউসড হলে এখানে একটা রেকটিফায়ার সার্কিট আছে, এটা একটা সেন্টার টেপ রেকটিফায়ার। হ্যাঁ, এই সেন্টার টেপ রেকটিফায়ার থেকে এই হাই ফ্রিকোয়েন্সির এসিটাকে পালস ওয়াইড মডুলেটেড এসিটাকে, অর্থাৎ পালস ডিসিটাকে, আমরা এসি বলবো না, পালস ডিসিটাকে এখন আউটপুটে পাওয়া যাবে। কোন আউটপুটে? এই আউটপুটে। এগুলা হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়োড, হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়োড দিয়ে হাই ফ্রিকোয়েন্সি রেকটিফিকেশন করা হয়। এই ডায়োড এবং এই ডায়োডের মধ্যে পার্থক্য আছে। এখানে সাধারণত স্কটি ডায়োড ব্যবহার করা হয়। এটাকে এখন দুটা ফিল্টার স্টেজ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ইন্ডাক্টর, ইনপুট ইন্ডাক্টর ফিল্টার, আর এটাও আরেকটা ফিল্টার। এই দুটো ফিল্টারকে ব্যবহার করে এটাকে যদি আমরা আবার আলাদা ধরি তাহলে এটা একটা পাই ফিল্টার হয়ে যায়। ঠিক আছে? এই ফিল্টারের মাধ্যমে এই হাই ফ্রিকোয়েন্সি ডিসি পালস গুলোকে আমরা রেকটিফাই করে আউটপুট থেকে একটা পিওর ডিসি পাবো। তবে এখানে এই ডিসি পাওয়ারের গড় আউটপুট লেভেলটা নির্ভর করবে এই পালস ওয়াট মডুলেটর কি পরিমাণ ওয়াইড দিয়ে পালস তৈরি করে ট্রানজিস্টর দুটোকে ড্রাইভ করছে তার উপর। আর এর পালস গুলো ডিপেন্ড করবে, যদি এখানে ফিক্সড ভোল্টেজ আমি রাখতে চাই বা রাখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এই ভোল্টেজ থেকে একটা ফিডব্যাক পালস ওয়াইড মডুলেটর আসবে, সেই রেফারেন্স ভোল্টেজের সাথে তুলনা করে পালসের ওয়াইড নিয়ন্ত্রণ করবে এবং সেই ওয়াইড নিয়ন্ত্রণ করার মাধ্যমে ট্রানজিস্টর দুটো ড্রাইভিং টাইম চেঞ্জ হবে, চেঞ্জ হলে আউটপুটে একটি রেগুলেটেড ডিসি আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। এভাবেই কিন্তু একটি সুইচ মোড পাওয়ার সাপ্লাই কাজ করে থাকে। ঠিক আছে? এখানে খুব সিম্পলি একটা সার্কিটের মাধ্যমে বোঝানো হয়েছে। এছাড়াও এই সুইচ মোড পাওয়ার সার্কিটে কিন্তু আরো অনেক জটিল জটিল স্টেজকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা 4 টা স্টেজ পেয়েছি। এই 4 টা স্টেজের এই অংশটা হচ্ছে রেকটিফায়ার, সরাসরি এসি কে ডিসি তে পরিণত করা হয়েছে। এই দুটো হচ্ছে ড্রাইভার ট্রানজিস্টর। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি রেকটিফায়ার। এই পালস ওয়াইড মডুলেটরের মাধ্যমে রেফারেন্স ভোল্টেজ এবং ইনপুটে প্রদত্ত আউটপুটের যেই সিগন্যালটা রয়েছে সেই সিগন্যালের উপর ভিত্তি করে পালসের ওয়াইড কন্ট্রোল হয়ে একটা পালস আউটপুট এখান থেকে পাওয়া যায়। সেই আউটপুটটাকে কি করা হয়? স্টিয়ারিং লজিকের মাধ্যমে দুটি ট্রানজিস্টরকে টাইপ করানোর ব্যবস্থা করা হয় এবং ট্রানজিস্টর টাইপ করে হাই পাওয়ার ডিসি কে পালস ডিসি তে পরিণত করে পুনরায় যখন আবার তাকে ডিসি করা হয় তখন বিভিন্ন লেভেলের ডিসি আউটপুট ভোল্টেজ পাওয়া যায় এবং এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ঠিক আছে? তাহলে আমরা সুইচ মোড পাওয়ার সাপ্লাই কোথায় ব্যবহার করি? আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টরে থাকতে পারে, সুইচ মোড পাওয়ার সাপ্লাই কম্পিউটারে থাকতে পারে, এবং আমাদের যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আমরা এখন ব্যবহার করছি অধিকাংশ ক্ষেত্রেই ওই ভেতরে যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে সেই পাওয়ার সাপ্লাইটা সুইচ মোড পাওয়ার সাপ্লাই হিসেবে থাকে। ওকে?
তাহলে আমরা সামনে যাই। এখানে তার বর্ণনাগুলো কিছু লেখা আছে, আমার বর্ণনা তো বলেছি, তারপরে তোমরা এখান থেকে মিলিয়ে নিবে এবং আরেকটু সংক্ষেপ করে পরীক্ষা লেখার চেষ্টা করবে। ঠিক আছে? Q1 Q2 দুটি ট্রানজিস্টর এবং LT ফিল্টার থেকে যেভাবে আমরা এভারেজ ভোল্টেজটা পাই লেখা আছে, এই বিষয়গুলো এখানে লেখা আছে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি কিসে, এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ অফলাইন ইউপিএস। অফলাইন ইউপিএস আর আমরা যদি আরেকবার দেখি তাহলে অনলাইন ইউপিএস। এখন দুটো ইউপিএস আমাদের কাছে থাকে, একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। এই অফলাইন ইউপিএসটা আসলে কি? প্রথমে আসছে আমার ইউপিএসটা কি। ইউপিএস হলো আসলে কি, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই এর অর্থ হচ্ছে আমার এসি ইনপুট রয়েছে, এসি ইনপুট দিয়ে একটা ক্রিটিক্যাল লোড, ধরো এটা একটা কম্পিউটার যেখানে কোনো এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই কম্পিউটারের সাথে অ্যাড নেই। ল্যাপটপ বলা যাবে না, কারণ ল্যাপটপে ব্যাটারি থাকে, আমার ইউপিএস না থাকলেও ল্যাপটপ চলবে, কারেন্ট চলে গেলে ল্যাপটপ চলবে। এটা একটা মেশিন, কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার। তাহলে যখন এসি থাকবে ডেস্কটপ কম্পিউটার চলবে, এসি চলে গেলে চলে যাবে। কিন্তু যদি একটা ইউপিএস তার মাঝখানে ব্যবহার করা হয়, এসি সাপ্লাই এবং কম্পিউটারের কেবলের মাঝখানে, তাহলে কি হবে, এসি চলে যাওয়ার পরও ইউপিএস একটা সাপ্লাই প্রদান করবে। এখন আমাদের কাজ হচ্ছে সেই ইউপিএসটা কিভাবে কাজ করে সেটা দেখা এবং কত প্রকারের ইউপিএস আছে সেটা দেখা। প্রথমে রয়েছে একটা অফলাইন ইউপিএস, তারপরে রয়েছে একটা অনলাইন ইউপিএস এর ডায়াগ্রাম। আমরা আগে অফলাইনটা একটু ব্যাখ্যা করে দেখি। এই অফলাইন ইউপিএস এ ইনপুটে এসি দেওয়া হয়েছে, সেই এসিটাকে আবার একটা সুইচিং সার্কিটের মাধ্যমে দেখাও যে নরমালি অন লিখেছে, অর্থাৎ স্বাভাবিকভাবে এসি ভোল্টেজ দিয়ে ক্রিটিক্যাল লোডটিকে ড্রাইভ করানো হয়। আর এই সুইচিং অংশটা নরমালি অফ থাকে। এই সুইচিংটা হচ্ছে সরাসরি এসি ভোল্টেজকে লোডে দেয়, আর এই সুইচিংটা হচ্ছে এখানে যে ব্যাটারি রয়েছে, ব্যাটারি থেকে ইনভার্টেড যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটাকে ক্রিটিক্যাল লোড বা কম্পিউটারে দেয়। যদি মেইন এসি থাকে তাহলে এই সুইচটা কাজ করবে, এই অংশটা বন্ধ থাকবে, এই অংশটা বন্ধ থাকবে। কাজটা কিভাবে শুরু করলো, যখন এসি সাপ্লাই দেওয়া হবে নরমালি অন সুইচিং সার্কিটের মাধ্যমে ক্রিটিক্যাল লোডটি চলছে বা চালু অবস্থায় রয়েছে, এই সময় রেকটিফায়ার এসি কে ডিসি করে সেই ডিসির মাধ্যমে ওই ইউপিএস এর ভেতরে রক্ষিত প্রয়োজনীয় ভোল্টেজের যে ব্যাটারি রয়েছে সেটা 12 ভোল্ট হতে পারে, 24 ভোল্ট হতে পারে, 6 ভোল্ট হতে পারে, সেটাকে কি করছে, চার্জ করছে। চার্জ করতে আছে এবং কন্ট্রোলার যদি থাকে চার্জ হয়ে যাওয়ার পরে তার চার্জিং বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই এসি সিগন্যাল চলে যাবে সাথে সাথে এই সুইচিংটা আর কোনো কাজ করবে না, এখান থেকে কোনো সাপ্লাই আসবে না। ঠিক তখনই এই ইনভার্টার অন হয়ে যাবে, নরমালি অফ। যখনই কারেন্ট চলে যাবে এসি সাপ্লাই চলে যাবে, ইনভার্টার অন হয়ে যাবে। অন হয়ে গেলে ইনভার্টারের কাজ হলো ব্যাটারির ডিসি কে এসি তে পরিণত করা, সাথে সাথে এই সুইচিং সার্কিটটি চালু হবে এবং এই সুইচিং সার্কিটের মাধ্যমে ক্রিটিক্যাল লোডে ব্যাটারি থেকে ইনভার্টেড এসি ভোল্টেজ প্রযুক্ত হবে এবং আমার লোড চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে লোডের যে এক্সচেঞ্জটা রয়েছে, কিসের এক্সচেঞ্জ, পাওয়ারের এক্সচেঞ্জ, মেইন এসি পাওয়ার এবং ইনভার্টেড পাওয়ার। এই এক্সচেঞ্জের মধ্যে মাত্র সময় নেবে 4 থেকে 3 মিলি সেকেন্ড, আর রিলে যখন ব্যবহার করে সেটা 30 মিলি সেকেন্ড পর্যন্ত সময় নেয়। আর ওই 30 মিলি সেকেন্ড সময়ের ভেতরে কারেন্ট যে চলে গেছে, এসি সাপ্লাই যে চলে গেছে, কম্পিউটার কিন্তু তার পাওয়ার সাপ্লাইয়ের কিছু চার্জ ধারণ ক্ষমতার কারণে সেটা আর বুঝতে পারে না। এই 30 মিলি সেকেন্ডের মধ্যে এই ব্যাটারি থেকে সাপ্লাইটা চালু হওয়ার সাথে সাথে আমার লোডটি একেবারে ব্রেকের কোনো ধরনের আহ, ইয়ে ছাড়া, কি বলবো এটাকে, ব্রেকেজ ছাড়া, অর্থাৎ কোনো প্রকারের ইন্টারাপশন ছাড়া এসি সাপ্লাই দিয়ে আমার কম্পিউটারটি চালু থাকবে, ফলে আমার কাজ করার সময় কোনো অসুবিধে হবে না। আবার যখন এসি সাপ্লাই ফিরে আসবে তখন সুইচিং সার্কিটের মাধ্যমে এই সুইচিং অ্যাকশনটাকে বন্ধ করে দেবে, ব্যাটারি আবার চার্জ হতে থাকবে এবং নরমালি অন যে সুইচিং সুইচটা রয়েছে সুইচের মাধ্যমে ক্রিটিক্যাল লোড চালু থাকবে। ঠিক আছে? আর ইউপিএস সাধারণত ব্যাটারির পরিমাণ থাকে কম। আমরা যেটা ব্যবহার করি আহ, একটা 7 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি আমরা সাধারণত ব্যবহার করি, বা তার চেয়ে একটু ডবল ব্যাটারি ব্যবহার করি। সেটা 15 থেকে 20 মিনিট সময়ে আমাকে ব্যাকআপ দেয় যতক্ষণ কারেন্ট আসে না, বা সেভ করার সময়ের জন্য আমরা সাধারণত ইউপিএস কে ব্যবহার করি। তবে আরেকটা কথা রয়েছে, আমরা আসছি, এই যে অনলাইন ইউপিএস দেখতে পাচ্ছ, অনলাইন ইউপিএস এর মধ্যে কিন্তু ওই চেঞ্জ ওভারের কোনো সুযোগ থাকে না। চেঞ্জ ওভারের কোনো সুযোগ থাকে না। কেন থাকে না? আমার এখানে যেটা আছে দেখো, নরমালি অফ, অর্থাৎ এই অংশটাকে পুরোপুরি অফ করে রাখা হয়েছে, এই অংশটা কোনো কাজই করে না। তাহলে এটা রেখেছে কেন সেটা আমরা পরে আসছি। রেকটিফায়ার দিয়ে এসি কে ডিসি করা হচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে, সেই সাথে ব্যাটারি ইনভার্সন করছে, ডিসি কে এসি তে পরিণত করছে, এবং এটা সব সময় 24 আওয়ার এই কাজটা সে করছে, এবং এই সুইচিং সার্কিটের মাধ্যমে ক্রিটিক্যাল লোডকে পরিচালিত করছে। অর্থাৎ রেকটিফায়ার দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে, একই সাথে ব্যাটারি থেকে আবার এসি ভোল্টেজ তৈরি হচ্ছে, সেই এসিটি ক্রিটিক্যাল লোড বা কম্পিউটারকে পরিচালনা করছে। এক্ষেত্রে
যদি এসি মেইন ফেইলও করে তাহলে আগের সার্কিটে যে অফ সার্কিটে এটাকে অফ করে অন করার যে প্রয়োজনটা ছিল এখানে সে প্রয়োজনটা আর নেই, সরাসরি সে অন অবস্থাতেই আছে। কারেন্ট চলে গেলেও তার কোনো ধরনের ইন্টারাপশন, ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ডের ইন্টারাপশনও ঘটবে না। এই ইউপিএসটাকে বলা হচ্ছে অনলাইন ইউপিএস, অর্থাৎ 24 আওয়ার সে সাপ্লাই দিয়ে যায়, তার এসি যাক বা না যাক তার সাপ্লাইতে কোনো ইন্টারাপশন হয় না। এখন প্রশ্ন হলো উপরের অংশটা কেন দেওয়া হয়েছে? যদি কোনো কারণে আমার ইনভার্টারের সার্কিট গুলো ফেল করে তাহলে আমার ইনভার্টার তো নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই এই ইনভার্টার যদি কোনো কারণে কাজ না করে সাথে সাথে এটা চলে যাবে এবং এসি মেইন দিয়ে আমার কাজ হবে। আমি ততক্ষণে এসি মেইন চালু থাকলে আমার প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলে প্রয়োজনে এই অনলাইন ইউপিএসটাকে রিপ্লেস করে আরেকটা ইউপিএস সিগন্যাল ব্যবহার করা যাবে। তাহলে আমরা দুটো জিনিস দেখেছি যে অনলাইন এবং অফলাইন ইউপিএস এটার পার্থক্য আমাদের আসতে পারে। অনলাইন ইউপিএস এর মধ্যে কোনো ধরনের এক্সচেঞ্জ বা সুইচিং টাইম নেই এসি থেকে ইনভার্সনে কনভার্সনের জন্য, কিন্তু এখানে 30 মিলি সেকেন্ড যদি সেটা রিলে টিলে হয়, আর ইলেকট্রনিক সুইচিং হলে 3 থেকে 4 মিলি সেকেন্ডের ভিতরে এই সুইচ থেকে এই সুইচে চলে আসে, এই সুইচ থেকে এই সুইচে চলে যায়। এটা নরমালি অন টু সাপ্লাই দা এসি মেইন, এটা হচ্ছে নরমালি অফ। দিস সুইচ কি করতে পারে? এই সুইচটা ইনভার্টেড এসি কে লোডে সাপ্লাই দিতে পারে। আশা করি তোমরা ইউপিএস এর দুটো ধরন অনলাইন অফলাইন এবং কিভাবে তারা কাজ করে এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা দুটো ইউপিএস পেয়েছি, একটা অনলাইন একটা অফলাইন। ইউপিএস এর অর্থ হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এখন প্রশ্ন হলো আইপিএসটা কি? এখন বলে রাখি ইউপিএস এবং আইপিএস দুটো একই জিনিস, দুটোই ইনভার্টারে কাজ করে। তবে বেশ কমটা হচ্ছে অনলাইন ইউপিএস দিয়ে আমি কন্টিনিউ আমার অনেক বড় বড় লোড চালাতে পারি, 5 কেভিএ 8 কেভিএ 10 কেভিএ ইউপিএস পাওয়া যায়। কিন্তু আমরা ছোট ছোট ইউপিএস গুলো আমরা সাধারণত বাসা বাড়িতে আমাদের জন্য ব্যবহার করি বা অফিসে ব্যবহার করি, কিন্তু অনেক বড় বড় অফিস রয়েছে যেখানে যে একটা অনলাইন ইউপিএস দিয়ে যতগুলো কম্পিউটার আছে সব চলে এবং 24 আওয়ার চলতে থাকে, সব লোড চলতে থাকে, চলে কারেন্ট চলে গেলেও কোনো ধরনের ইন্টারাপশন হয় না। কিন্তু আইপিএস এর ক্ষেত্রে এবং ইউপিএস এর এই দুটোর মূল পার্থক্য হচ্ছে আইপিএস এর সুইচিং হতে, অর্থাৎ কারেন্ট যাওয়ার পরে ব্যাটারি থেকে ইনভার্সন মোডে যেতে 1 সেকেন্ডের মতো সময় নেয়, যেখানে ইউপিএস সময় নেয় মাত্র 3 থেকে 4 মিলি সেকেন্ড। যেহেতু সে 1 সেকেন্ড সময় নেয় তাই লোড বন্ধ হয়ে মাত্র আবার চালু হয়, সেজন্য আমরা আইপিএস কে ইউপিএস বলতে পারি না। কিন্তু নরমালি যদি আমরা ইউপিএস কে বলি, ইউপিএস কে আইপিএস বলা যেতে পারে, কিন্তু আমরা আইপিএস কে ইউপিএস বলতে পারবো না। আমরা যে আইপিএস গুলো কিনি দেখবে যে পেছনে একটা সুইচ থাকে, ওখানে লেখা আছে ইউপিএস মোড। ওই ইউপিএস মোডে দিলে আবার তার সুইচিং টাইমটাকে কিন্তু কন্ট্রোল করা যায়। তাহলে আইপিএস আর ইউপিএস এর ফ্যাক্টরটা সেম। তোমরা এখানে ব্লক ডায়াগ্রাম দেখো, এটা আইপিএস এর ব্লক ডায়াগ্রাম, যেটাকে বলা হয় ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। এখানেও সেম, ইনস্ট্যান্ট বলতে কিছুক্ষণের মধ্যে। এটা সাধারণত আমরা ব্যবহার করি আমাদের পুরো ঘরের বাতি ফ্যান ট্যান যা আছে সবগুলো যদি আমাদের চালাতে হয় তাহলে আমরা এই আইপিএসটাকে ঘরে ব্যবহার করি। সেটা আমার 600 ভিএ আছে, 1000 ভিএ আছে, 1200 ভিএ আছে। 600 ভিএ হলে 480 ওয়াট, আর যদি 1000 ভিএ হয় 800 ওয়াট, যদি 1200 ভিএ হয় 1000 ওয়াট। তাহলে আমার লোডের উপর ভিত্তি করে আমি পুরো ঘরের সাথে একটা আইপিএস লাগিয়ে দেবো, সেই আইপিএস দিয়ে আমার সব চলবে। যদি আমি আইপিএস কে ইউপিএস মোডে রাখি তাহলে আমার বাসায় ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটারটার জন্য আর কোনো ইউপিএস ব্যবহার করার প্রয়োজন হবে না। সেই আইপিএস এর সুইচিং টাইমটাকে আমি কমিয়ে ফেলতে পারলে আর এক্সট্রা কোনো ইউপিএস এর প্রয়োজন হয় না। কথাটা বুঝতে পেরেছো? তাহলে আইপিএস যদি বর্ণনা করতে যাই, ইউপিএস এর যে বর্ণনাটা দিয়েছি এখানেও সেম বর্ণনা। এখানে রেকটিফায়ার এসি কে ডিসি করে ব্যাটারিকে চার্জ করছে, এখানে একটা ইনভার্টার আছে আর একটা সুইচিং আছে, এখানে একটা সুইচ আছে। এই সুইচটা নরমালি অন থাকে, এই সুইচটা নরমালি অফ থাকে আইপিএস এর ক্ষেত্রে, এবং যখন কারেন্ট চলে যায় তখন এটা বন্ধ হয়ে যায় এবং এই সুইচিং অ্যাকশনটা চালু হয় এবং ব্যাটারি সাপ্লাই গিয়ে লোডকে পরিচালিত করে। ঠিক আছে? তাহলে আমরা আইপিএসটাও জেনে গেলাম। এখন লাস্ট যে অংশটা আজকের এই চ্যাপ্টারে রয়েছে 1.4, এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এটা আমি ইংরেজিতে লিখেছি। একেবারে সোজা একটা জিনিস, কথা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। আমরা বাসা বাড়িতে ফ্যান রেগুলেটর ব্যবহার করি, তাই না? সে ফ্যান রেগুলেটর বর্তমানে ইলেকট্রনিক ব্যবহার করি, এটাও সত্য। সেই ফ্যান রেগুলেটর দিয়ে আমরা কি করি? ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যানের ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে ফ্যানের স্পিডকে বাড়াই কমাই। কিন্তু আমার যখন কোনো একটা সার্কিটের মধ্যে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব, সিরিজ ভোল্টেজ রেগুলেটর লিখেছি, ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন লোডের সাথে রেগুলেটরটা যদি সিরিজে থাকে সেটাকে বলা হয় সিরিজ ভোল্টেজ রেগুলেটর। আর অনেক ধরনের ভোল্টেজ রেগুলেটর আছে, এটাকে আমরা বলছি অ্যাভিয়ার বা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এটার মানে হচ্ছে এখন আমাকে প্রথম জানতে হবে আমার ভোল্টেজ কখন পরিবর্তন হতে পারে। কোন ভোল্টেজ? আউটপুট ভোল্টেজ। এখানে লিখেছি আউটপুট ভোল্টেজ ক্যান ভ্যারি উইথ ইনপুট ভোল্টেজ এন্ড দ্য অ্যামাউন্ট অফ লোড। যদি আমার লোডের পরিমাণ বেড়ে যায় তাহলে আমার ভোল্টেজ কমে যেতে পারে।
আর যদি ইনপুট ভোল্টেজ বেড়ে যায় বা কমে যায় তাহলে আমার ভোল্টেজ আউটপুট ভোল্টেজে কম বেশি হতে পারে। কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত পরিবর্তনটাকে আমাকে রহিত করার জন্য অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ব্যবহারের প্রয়োজন পড়ে। এখানে বলা আছে a voltage regulator is an electrical or electronic machine that maintain the voltage of power source within suitable limit, প্রয়োজনের লিমিটের মধ্যে সে রাখে। The voltage regulator is designed to keep voltage within the prescribed range that can be tolerated by an electrical apparatus। অর্থাৎ আমার একটা apparatus আমি ব্যবহার করছি, যে apparatus আমার ধরা যাক সে 12 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত, কিন্তু কোনো কারণে যদি 12 ভোল্টের নিচে যায় সে কাজ করবে না, 15 ভোল্টের উপরে গেলে সে ফেলিওর হবে বা নষ্ট হয়ে যেতে পারে। Such a device is commonly used in motor vehicles apply the ensure the equal output voltage and generator to electrical load and ensure the charging equipment of the battery। কয়েকটা লোডের কথা এখানে বলা হয়েছে, ব্যাটারি চার্জিং এর কথা বলা হয়েছে। যেমন ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে আমার একটা 12 ভোল্টের ব্যাটারি কোনো কারণে যদি ওভারচার্জড হয়ে যায়, বেশি ভোল্টেজ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাটারি ড্যামেজ হবে এবং ড্রেনেজ হবে। সেজন্য ওই ব্যাটারি চার্জিং এবং কিছু ইকুইপমেন্ট রয়েছে আমাদের ভোল্টেজকে লিমিট করে রাখতে হয়। সেজন্য আমাদের অ্যাভিয়ারটা দরকার। এখন অ্যাভিয়ারটা কিভাবে কাজ করছে সেটা আমরা আসবো, তার আগে এটা শেষ করে নেই। ভোল্টেজ রেগুলেটর আর অলসো ইউজড ইন ইলেকট্রনিক অ্যাপারেটাস ইন হুইচ এক্সেসিভ ভেরিয়েশন ইন ভোল্টেজ কুড বি ডিট্রিমেন্টাল। অর্থাৎ কোনো অতিরিক্ত ভোল্টেজ বেড়ে গেলে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ওই লোডের সাথে ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে একটা কন্ট্রোলার দিয়েছে। কন্ট্রোলার মানেই হচ্ছে ইনপুটে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা যদি এখানে ভোল্টেজ ড্রপ হয়ে যায় তাহলে ভোল্টেজ এখান থেকে বাড়িয়ে দেবে, যদি এখানে ভোল্টেজ বেড়ে যায় সে এখান থেকে ভোল্টেজ কমিয়ে দেবে। ভোল্টেজ বাড়ার প্রশ্ন আসছে কখন, যদি একটা এখানে লোড থাকে, লোড যদি আমার বড় লোড থাকে, হঠাৎ করে আমি যদি লোডটাকে কমিয়ে ফেলি তাহলে সাথে সাথে এখানে ভোল্টেজ বেড়ে যাওয়ার একটা প্রবণতা আসতে পারে। সেক্ষেত্রে এই কন্ট্রোলার সেই ভোল্টেজটাকে কি করবে, সীমিত পর্যায়ে রাখবে। এখন আসি কিভাবে কাজ করে। এখানে একটা স্যাম্পলিং সার্কিট, স্যাম্পলিং সার্কিট মানে যে স্যাম্পল সিগন্যাল তৈরি করে। এই স্যাম্পল সিগন্যালটা আউটপুট ভোল্টেজ থেকে, ধরো এখানে যদি 12 ভোল্ট হয়, সে হয়তো 1.2 ভোল্টের একটা স্যাম্পল সিগন্যাল নিল। সেই সিগন্যালটা কোথায় দিল, কম্পারেটর সার্কিটে দিল। আর কম্পারেটর সার্কিটে একটা রেফারেন্স ভোল্টেজ আমি এমন ভাবে দিয়ে রাখা হয়েছে যে এখানে যেন 12 ভোল্টই ফিক্সড থাকে। তাহলে 1.2 আসলো, 12 ভোল্ট আছে, এখান থেকে 12 ভোল্ট আসলো, দুটো কম্পেয়ার করে এরর সিগন্যাল 0 হলো। কন্ট্রোলার নরমালি সাপ্লাইটা 12 ভোল্ট আছে হিসেবে দিয়ে যেতে থাকলো। যদি কোনো কারণে এখানে ভোল্টেজ বেড়ে যায় তাহলে এখানে ভোল্টেজ বেড়ে যাবে। ধরো এখানে ভোল্টেজ বেড়ে গিয়ে 1.5 হয়ে গেল, 1.5 আর এখানে রেফারেন্স দেওয়া আছে 12, 1.5 আর 12 এর সাথে প্লাস মাইনাস করে একটা এরর সিগন্যাল হবে। এরর সিগন্যাল গিয়ে এই ইনপুটে যে ভোল্টেজটা বেড়েছে সেটাকে কমিয়ে দিয়ে আউটপুট ভোল্টেজকে আবার ফিক্সড লেভেলে নিয়ে আসবে। অপরদিকে যদি কোনো কারণে লোড বেড়ে যায়, সেক্ষেত্রে লোডিং ইফেক্টের জন্য এখানে ভোল্টেজ কমে যাবে। সেক্ষেত্রে ধরো আমাদের যেটা 1.2 আসার কথা, একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা চলে আসলো 1.0। তখনই এখানে দেখা গেল লো ভোল্টেজ চলে আসছে, রেফারেন্স ভোল্টেজের সাথে তুলনা করে সে একটা পজিটিভ এরর সিগন্যাল তৈরি করে কন্ট্রোলারকে দিয়ে এই ইনপুট ভোল্টেজে যেটা ভোল্টেজ আছে সেই ভোল্টেজ থেকে অতিরিক্ত ভোল্টেজটা সাপ্লাই দিয়ে 1.2 ভোল্টেজে ফিক্সড রাখবে। এটাই হচ্ছে মূলত আমাদের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের কাজ, যার মাধ্যমে কোনো কারণে আউটপুটের লোডের পরিবর্তন কিংবা ইনপুটের ভোল্টেজের পরিবর্তনের কারণে আউটপুট ভোল্টেজ যদি তারতম্য আকারে পাওয়া যায়, অর্থাৎ পরিবর্তিত হয়ে যায়, কমে যায় বা বেশি যায়, পরিবর্তনশীল হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে ফিক্সড রাখার জন্য এই ব্যবস্থার মাধ্যমে কন্ট্রোলার দিয়ে ভোল্টেজকে সবসময় নির্দিষ্ট অর্থাৎ 12 ভোল্ট মানে আউটপুটে সরবরাহ করা হয়। এই হচ্ছে আমাদের অ্যাভিয়ার বা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের কাজ। এখানে লেখা হয়েছে স্যাম্পলিং সার্কিট কালেক্ট স্যাম্পল ফ্রম আউটপুট, কম্পারেটর compares this with the reference voltage, error signal generated, this error signal drive the controller to regulate the output voltage। এখান থেকে স্যাম্পল নিল, কম্পারেটরে দিল, রেফারেন্স ভোল্টেজ দেওয়া হলো যতটুকু থাকা দরকার, দুটোর মধ্যে কম্পেয়ার করলো, প্লাস মাইনাস এরর সিগন্যাল হলো, কন্ট্রোলার ভোল্টেজ বেড়ে গেলে আউটপুট ভোল্টেজ থেকে কমিয়ে দিয়ে ভোল্টেজ স্থির রাখলো। আবার যদি ভোল্টেজ কমে যায় তাহলে কন্ট্রোলার ইনপুটে প্রদত্ত ভোল্টেজকে বাড়িয়ে দিয়ে আউটপুট ভোল্টেজকে 12 ভোল্টে স্থির রাখলো। এই হচ্ছে অ্যাভিয়ারের কাজ। আমাদের প্রতিটি ইলেকট্রনিক ইকুইপমেন্টের মধ্যে কিন্তু যেখানে আমরা এসি সাপ্লাই দিয়ে ব্যবহার করি, এই অ্যাভিয়ার ব্যবহার করা হয়। যদি সেটা খুব সেন্সিটিভ ডিভাইস হয় তাহলে অ্যাভিয়ার তো অবশ্যই ব্যবহার করতে হবে। সেই সাথে আমাদের আজকের এই চ্যাপ্টারটার পড়ার অংশ শেষ হলো। ঠিক আছে, বরাবর 30 মিনিট আমরা ক্লাস নিয়েছি। এখন যে প্রশ্নগুলো আছে, তোমাদের বই আছে, বইতে প্রশ্ন এখানে যা আছে তোমরা দেখবে,
এখানে আমি পার্থক্য বা আদার্স জিনিসগুলোকে আনিনি, আমরা শুধু এক্সপ্লেনেশন গুলো দিয়েছি। তোমরা বই থেকে যে পার্থক্য বা আদার্স কিছু সুবিধা অসুবিধা আছে এগুলো ভালো করে দেখে নিবে এবং অর্থগুলো শিখবে। ইউপিএস কাকে বলে, আইপিএস কাকে বলে, পিডব্লিউএম কাকে বলে, এগুলোর অ্যাব্রিভিয়েশন আসতে পারে। আমরা নেক্সট ক্লাসটা আবার অংশগ্রহণ করব 19 তারিখ, অগাস্টের 19 তারিখ। আর আমাদের দুটো চ্যাপ্টার বাকি আছে। আমরা পেছন দিক থেকে যাচ্ছিলাম, এখন 12 করেছি, 11 করেছি, এখন আমরা 10 আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ ইন্ডাকশন অ্যান্ড ডাইইলেকট্রিক হিটিং। এটাকে একসাথে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি হিটিং। এই হিটিং এর মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিতে কিভাবে আয়রন কিংবা মেটাল অথবা নন মেটালিক সাবস্টেন্স কে কিভাবে গরম করি কিংবা জোড়া লাগাই বা উত্তপ্ত করি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা বিদায় নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে অবশ্যই অবশ্যই আমরা আবার একত্রিত হব আমাদের ক্লাসটি করার জন্য। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি এই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের ফেসবুক যেটা রয়েছে, ফেসবুকে ঢুকে তোমরা সাবজেক্ট কোড দিয়ে সার্চ দিলেই পাবে, অথবা www.skills.gov.pd তে ঢুকে তোমরা সাবজেক্ট কোড দিয়ে সার্চ দিয়ে আমাদের এই ভিডিওগুলোকে পুনরায় ডাউনলোড করতে পারো। তাহলে আগামী ক্লাস পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো। ধন্যবাদ। ঠিক আছে? আসসালামু আলাইকুম।